তো আমরা লজিক্যাল এজেন্টের ভিতরে আমরা বলেছিলাম যে একটা লজিক্যাল এজেন্টের ভিতরে আসলে বেসিক্যালি আমাদের দুইটা জিনিস থাকবে। তার ভিতরে আসলে বেসিক্যালি আমাদের একটা থাকবে হচ্ছে নলেজ বেসড, আর একটা হচ্ছে ইনফারেন্স ইঞ্জিন। হ্যাঁ, এইটা নিয়ে আসলে বেসিক্যালি আমাদের গত দিনের আলোচনাটা আমরা ছিল, তাই না? সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তো আমরা যদি দেখি এই চিত্র থেকে যদি দেখি যে নলেজ বেজের ভিতরে যে ইনফরমেশনটা থাকছে সেটা হচ্ছে ডোমেইন স্পেসিফিক কন্টেন্ট, আর ইনফারেন্স ইঞ্জিন যেটা থাকবে এটা হচ্ছে ডোমেইন ইন্ডিপেন্ডেন্ট অ্যালগরিদম। ঠিক আছে স্যার, স্লাইড শেয়ার করা হয় নাই স্যার। আমার এখানে তো শেয়ারিং দেখাচ্ছে যে। জি স্যার, আমরাও তো দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আবার করছি, অসুবিধা নেই। দেখো তো এখন দেখা যাচ্ছে ভাই? জি স্যার। ওকে স্যার, আমার এখানে তাহলে প্রবলেম হচ্ছে স্যার, আমার স্যার লগ আউট করে লগ ইন করতে হবে। তো নলেজ বেজে থাকবে ডোমেইন স্পেসিফিক কন্টেন্ট, আর ইনফারেন্স ইঞ্জিনের মধ্যে থাকবে ডোমেইন ইন্ডিপেন্ডেন্ট অ্যালগরিদম। তাহলে ইনফারেন্স ইঞ্জিনটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যালগরিদম। তো আমরা যেই এক্সাম্পলটা ক্লাসে আলোচনা করেছিলাম যে দুইটা ডোমেইন স্পেসিফিক নলেজ আমরা নলেজ বেজে রেখেছিলাম, কি কি কেউ বলতে পারবে? যে মিরপুর স্টেডিয়ামে আজকে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের একটা ওয়ানডে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর 2টায়। তো এটা একটা স্পেসিফিক নলেজ অ্যাবাউট দ্য গেম অফ ক্রিকেট। ক্রিকেটের খেলার সূচির একটা স্পেসিফিক ইনফরমেশন, এইটাকে বলতেছি আমরা খেলার ডোমেইনের একটা ইনফরমেশন। আরেকটা এক্সাম্পল আমরা বলেছিলাম, আরেকটা কি বলেছিলাম বলো দেখি? একটা সময় বৃষ্টি হইতে পারে স্যার। হ্যাঁ, আরেকটা বলেছিলাম যে আবহাওয়ার একটা ইনফরমেশন দিয়েছিলাম যে আজকে দুপুর 12টা থেকে ঢাকাতে মুষলধারে 6টা পর্যন্ত বৃষ্টি হবে। তো এইটা হচ্ছে আবহাওয়া সংক্রান্ত একটা স্পেসিফিক নলেজ, এইটাকে আমরা বলতেছি ডোমেইন স্পেসিফিক নলেজ। একটা হচ্ছে খেলা সংক্রান্ত নলেজ, যেটা আজকে খেলার হতে পারে, খেলা হবে। আরেকটা হচ্ছে আবহাওয়া সংক্রান্ত একটা স্পেসিফিক নলেজ। তার জন্য যদি একটা ইনফারেন্স ইঞ্জিন আমরা তৈরি করতে চাই, যেখানে আমরা বলতেছি ডোমেইন ইন্ডিপেন্ডেন্ট অ্যালগরিদম, যার সাথে ডোমেইনের কোনো সম্পর্ক নাই, এটাকে বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। সেই রকম একটা জায়গাতে আসলে আমাদের কাজ করাটা হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জের জায়গা। এখানে একটা ডোমেইন ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যালগরিদম কি হতে পারবে, কে বলতে পারবা? যে ডোমেইন স্পেসিফিক নলেজটাকে ব্যবহার করে আসলে অ্যানসার জেনারেট করবে। স্যার, ওই যে কোয়েশ্চেনটা একটু আবার বলবেন স্যার? কে বলতে পারবে? স্যার, কোশ্চেনটা বোঝা যায় না স্যার। আমি বলতেছি যে ডোমেইন ইন্ডিপেন্ডেন্ট কোয়েশ্চেনটা একটু আবার বলবেন স্যার? আচ্ছা, বলতেছি, আমি বলছি যে ডোমেইন ইন্ডিপেন্ডেন্ট একটা অ্যালগরিদম কিরকম হতে পারে, যে নাকি এই দুইটা তথ্যকে ব্যবহার করে আসলে বলবে যে আজকে খেলা হবে না। মানে যেহেতু বৃষ্টির ইয়ে আছে, তার মানে কি খেলা না হওয়ার সম্ভাবনা হয়ে গেল না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এইটা তোমাদেরকে একটা টাস্ক দেওয়া থাকলো একটু চিন্তা করার জন্য, যে আমরা এই ছোট ছোট এক্সাম্পল, কিন্তু খুব কঠিন জিনিস বা খুব, তুমি যদি বই দেখো তাহলে দেখবে যে খুব কঠিন ভাবেই লেখা এবং
আমি যেরকম ধরো একদম খুব মানে রুডিমেন্টারি এবং খুব লাইভলি এক্সাম্পল গুলি আমি আমার সবগুলি কোর্সে দিই, যাতে যেই জিনিসটা তুমি সহজে বোঝো, যে বৃষ্টির মধ্যে ক্রিকেট খেলা যায় না, এবং ক্রিকেট খেলার সময় ঘোষণা করা মানে এটাতে খেলা সংক্রান্ত একটা স্পেসিফিক ইনফরমেশন। আবহাওয়ার পূর্বাভাস তুমি জানো যে রেডিওতে টেলিভিশনে আবহাওয়ার পূর্বাভাস দেয়, তাই না? কি বলো? জি স্যার। তাহলে আমরা পরের ইয়াতে যাই। তো একটা নলেজ বেস তৈরি করতে গেলে আমরা বলছিলাম যে আমরা এইরকম একটা সিডো কোড আমাদের লাগবে। আমরা আগের মতোই দেখো কেবি এজেন্ট বলতেছি, নলেজ বেস এজেন্ট। তার ডেফিনেটলি তার ইনপুটটা হচ্ছে একটা পারসেপ্ট সিকোয়েন্স, আর সে রিটার্ন করবে হচ্ছে একটা অ্যাকশন। কথা ক্লিয়ার? জি স্যার। তো এখানে আসলে কিছু ডেটা স্ট্রাকচার আমরা ডিক্লেয়ার করলাম। কেবি বললাম যে কেবি মানে হচ্ছে একটা নলেজ বেস, টি হচ্ছে একটা কাউন্টার যে কাউন্ট করে এবং এটা সময়কে ইন্ডিকেট করে, এবং ইনিশিয়ালি এটা 0। তো আমার মনে হয় যে তোমরা বাই দিস টাইম, যেহেতু কয় সেমিস্টার তোমরা শেষ করছো? স্যার 10 নম্বরটা চলতেছে। 10 স্যার আমার একটা 12 চলছে। 10 নাম্বারটা স্যার হচ্ছে স্যার। চলতেছে। কারো 10, কারো 12, কারো 11 থাকতে পারে, ফাইন। তার মানে আসলে তোমরা ভেরি ক্লোজ টু দ্য গ্রাজুয়েটিং, তোমরা গ্রাজুয়েটিং স্টুডেন্ট, মানে খুব সহসাই ইনশাআল্লাহ তোমরা গ্রাজুয়েট হবা। তো বাই দিস টাইম ধরো তোমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোর্সগুলি করছো, তাই না? জাভা, স্ট্রাকচার প্রোগ্রামিং, জি সি স্যার। প্লাস প্লাস, পাইথন, অনেক রকমের জিনিসপত্র এখন আছে, এগুলি তোমরা অলরেডি করেছো, এবং ল্যাব ট্যাব অনেকগুলি করেছো। তার মধ্যে আবার ডেটাবেজও করছো, তাই না? ডেটাবেজ রিলেটেড জিনিসপত্রগুলি অলরেডি তোমরা করছো। তো আমাদের, আমি একটা মিনিট, আমার একটা ইম্পর্টেন্ট তো সরি। তো নলেজ বেস এজেন্টের জন্য আমরা এরকম সিডো কোডগুলি লিখলাম। তো সিডো কোড তুমি লিখতে পারলে আসলে বেসিক্যালি তুমি তখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলির সিনট্যাক্স অনুযায়ী এটার প্রোগ্রাম আসলে লিখতে পারবা। তো সিডো কোড লিখতে পারলে আমি বলবো যে তুমি প্রোগ্রামিং করার একদম সবচেয়ে ইম্পর্টেন্ট যে রিকোয়ারমেন্ট অ্যালগরিদমের, সেটা তুমি বুঝলা। তো এইখানে দেখো যে আমরা গত ক্লাসে বলেছিলাম যে নলেজ বেস এজেন্টের মধ্যে, যে এখানে দেখো দুইটা জেনেরিক ফাংশন আমরা ব্যবহার করব। একটা হচ্ছে টেল, add new sentences to the knowledge base। আরেকটা বলছিলাম যে আরেকটা ফাংশন ব্যবহার করব ask। ask দিয়ে হচ্ছে what is known from the knowledge base, মানে ask হচ্ছে what to do। তাহলে টেল যে ফাংশনটা আমরা এখন সিডো কোডে দেখছি, আসলে এই টেল ফাংশনটা দিয়ে আসলে বেসিক্যালি তুমি যে এনভায়রনমেন্ট থেকে যে ইনফরমেশনটা তুমি নিলা, এই ইনফরমেশনটা আসলে এনভায়রনমেন্ট সম্পর্কে কি বলতেছে এটা নলেজ বেজে আসলে ইনকর্পোরেট করা। যদি এমন হয় যে তুমি এখন পারসেপ্ট, মানে সেন্সর দিয়ে যে তুমি যে ইনফরমেশনটা পারসিভ করছো,
ইট মে হ্যাপেন যে এইটা একটা ওল্ড ইনফরমেশন, অলরেডি তোমার নলেজ বেজে এই তথ্য আছে, সেটা হতে পারে। আবার এমনও হতে পারে যে তুমি এখন সেন্সর দিয়ে যে ইনফরমেশনটা পাচ্ছ, এই ইনফরমেশনটা তোমার নলেজ বেজের সাথে পুরোপুরি ম্যাচ করে না। নলেজ বেজে এই সংক্রান্ত কিছু ইনফরমেশন আছে, বাট কিছু ইনফরমেশন এখানে নতুন আছে, তাহলে সেই ক্ষেত্রে নলেজ বেসটাকে আপডেট করতে হবে। এই কারণে আমরা বলতেছি যে দুইটা জেনেরিক ফাংশন আমরা ব্যবহার করবো, একটা হচ্ছে টেল, একটা হচ্ছে আস্ক। টেল ফাংশন দিয়ে আমরা যেটা বলবো যে হোয়াট ইট নিডস টু নো, মানে এজেন্টের কি জিনিস জানা দরকার। আর আস্ক ফাংশন দিয়ে আমরা যেটা বলবো যে এজেন্টের আসলে কি করা দরকার। কথা বুঝতে পারছো? জি স্যার। আমরা বলেছিলাম একদম সিম্পলি বলেছিলাম যে একটা এজেন্ট দুইটা কাজ করে। এখানেও কিন্তু ওই দুইটা কাজ, একটা কাজ হচ্ছে যে সে এনভায়রনমেন্ট থেকে কালেক্টস ইনফরমেশন of environment by using the sensors. Agent sensor দিয়ে environment থেকে information collect করে based on the perceived or based on the collected information. Agent used to take decision what to do next. যেমন নাকি আমি তোমাদেরকে এরকম অনেক এক্সাম্পল দিয়েছি, যেমন গাড়ির একজন ড্রাইভার আছে মনে করো, ড্রাইভার যখন সামনে রাস্তায় জ্যাম দেখে, সামনে যখন তোমার দেখতেছে ট্রাফিক সিগন্যালে রেড লাইট দেখে, এইটা সে দেখার পরে কিন্তু সে সিদ্ধান্ত নেয় যে গাড়িটা এখন স্টপ করব, তাই নয় কি? জি স্যার। আগে কিন্তু সেই ইনফরমেশনটা পারসিভ করে, তারপরে সেই পারসিভ ইনফরমেশনের উপর ইনফরমেশনটাকে সে প্রসেস করে যে হ্যাঁ এখন যেহেতু রেড সিগন্যাল পড়ছে আমার গাড়িটা স্টপ করতে হবে। তাহলে আমরা এখানে এই 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 জিনিসটাকে কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাষায় বলছি যে ইনফরমেশন কালেক্ট করা, কিন্তু আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বললে বলতাম যে ইনফরমেশন কালেক্ট করা, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করা, সো এন্ড সো, তাই না? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছো না তোমরা? জি স্যার। স্যার আমরা পড়িনি স্যার। কিন্তু এআই তে আমরা বলছি যে আমরা এই সেন্সর দিয়ে ইনফরমেশন পারসিভ করি, তার মানে ইনফরমেশনটা কালেক্ট করা। দুইটা জিনিস লিটারাল মিনিং দুইটা সেম, কিন্তু দুইটা টার্মিনোলজি ভিন্ন আমরা ব্যবহার করছি। সো ইউ নিড টু আসলে অ্যাকচুয়ালি ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অ্যাপ্রোপ্রিয়েট টার্মিনোলজিস ফর ইচ অফ দ্য স্পেসিফিক সাবজেক্ট। কথা বোঝা গেছে? জি স্যার। কারো কোনো সমস্যা আছে এখানে? এনি প্রবলেম? না স্যার। না স্যার। তাহলে এখানে দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে, দেখো টেলটাকে অ্যাপ্লাই করা, মানে ইনফরমেশনটা কালেক্ট করা। কালেক্ট ইনফরমেশনটা আসলে বেসিক্যালি নলেজ বেজে রাখা। এই যে দেখো নলেজ বেজ আছে, দেখছো এই যে কেবি, এর ভিতর আরেকটা ফাংশন আছে না, দেখো তো এই ফাংশনের ভিতর আরেকটা ফাংশন আছে না আর্গুমেন্ট হিসেবে? জি স্যার। এটা ফাংশন কিভাবে বলছে দেখো, এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আর্গুমেন্ট দেওয়া আছে আবার পারসেপ্ট কমা টি। এটার মানে কি? এটার মানে হচ্ছে টি সময়ে সে আসলে কি পারসিভ করছে সেটাকে কালেক্ট করা। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই তথ্যটা আসলে আমি নলেজ বেজের সাথে ম্যাচ করে দেখব যে নলেজ বেজের ভিতরে যদি এই তথ্য থাকে তাহলে এটা নলেজ বেজকে আসলে আপডেট কিছু করার দরকার নেই। আর যদি নলেজ বেজের ভিতরে এটা না থাকে তাহলে এই জিনিসটাকে সেন্টেন্স আকারে আমরা যুক্ত করব। কথা ক্লিয়ার? জি স্যার। এখন হচ্ছে আসলে আমি তো নলেজ বেজে মানে আমি অলরেডি ইনফরমেশন আসলে কালেক্ট করছি এবং নলেজ বেজের সাথে ম্যাচ টেস্ট করে দেখছি, নলেজ বেজ আপডেট করা সবকিছু করছি। এখন ড্রাইভারের কাজ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত কিসের উপরে সে নিচ্ছে?
সিদ্ধান্ত নিচ্ছে সে যেটা এখন দেখছে তার নলেজ বেস তাকে যেভাবে গাইড করে সেই অনুযায়ী সে একটা অ্যাকশন আসলে সিলেক্ট করবে। কথা ক্লিয়ার? জি স্যার। এইটা কিন্তু একটা সিঙ্গেল ভেরিয়েবল, দেখো অ্যাকশন, এটা কিন্তু কোনো অ্যারে কিছু না, কোনো ফাংশন টাংশন কিন্তু কিছু না। এটাকে খেয়াল করছো? জি স্যার। হ্যাঁ। তার মানে এই আস্ক ফাংশনটা কল করলে সে সিম্পলি তোমাকে একটা অ্যাকশন রিটার্ন করবে। তো এই জন্য আমি বলতেছি, আমি জানি না, আমি তো তোমাদের অ্যালগরিদম কোর্স বা ডেটা স্ট্রাকচার অথবা ডিসক্রিট ম্যাথমেটিক্সে কোনোটাই পড়াই নাই। তো অ্যালগরিদমটা যদি বুঝতে না পারো, অ্যালগরিদম এবং ডেটা স্ট্রাকচার যদি বুঝতে না পারো, তাহলে তোমার কম্পিউটার সায়েন্স পড়ার 90% বাতিল আর কি, তুমি ধরতে পারো। একদম 90% তোমার বাতিল, মানে উইদাউট এনি ডাউট। ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম না বুঝলে উইদাউট এনি ডাউট তুমি 90% তুমি কম্পিউটার সায়েন্সের নলেজ তোমার হচ্ছে জিরো। বাকি জিনিসগুলো তুমি পরবর্তী সময় পরে একটু কভার করতে পারবা, একটু বুঝতে পারবা। ডেটাবেজ যদি তুমি নাও জানো, দেখবে যে বাইরে অনেক ডিবি অ্যাডমিনিস্ট্রেটর আছে যে কমার্সের পাস, সে ডিবি অ্যাডমিনিস্ট্রেটর আছে কিন্তু সে অ্যালগরিদম বোঝে না। বুঝতে পারছো? জি স্যার। ভালো কোড লিখতে পারে, কোডিং করে খুব ভালো, কিন্তু তাকে আসলে ফ্লো চার্টটা করে দিতে হয়, তাকে সিডো কোডটা লিখে দিতে হয়, তাইলে সে ওটা কোড করতে পারে। এখন প্রিন্টার লাগানো, প্রিন্টার সেটআপ দেওয়া, নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস লাগানো বা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস ফিট করা, সুইচ লাগানো, এইগুলি তো ধরো গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারের কাজ না। এখন এই অ্যাকশনটা, যে অ্যাকশনটা তুমি পাইলা, এই অ্যাকশনটাকে তুমি ইমপ্লিমেন্ট করতেছো, এবং সেই ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু আমরা আবার এই টেল ফাংশনকে কল করছি, কারণ তুমি যে অ্যাকশনটা ইমপ্লিমেন্ট করবো এটার আমি একটু রেকর্ড রাখতে চাই। রেকর্ড রাখতে চাই কি, যে এই অ্যাকশনটা আমি ইমপ্লিমেন্ট করছি, এইরকম যদি পাই, তার মানে রাস্তায় যদি লাল লাইট জ্বলে তাহলে আমি গাড়ির মানে তোমার ব্রেক করছে গাড়ি থামাই দিয়েছিলাম, এটা আমি রাখতে চাই। এই জন্য আবার এই টেল ফাংশনটা গিয়ে করা আর এই টাইমটাকে আপডেট করা, তাহলে এই লুপটা চলবে আর কি। কথা ক্লিয়ার? জি স্যার। তো নলেজ বেজ এজেন্টের ভিতরে নলেজটাকে আমরা দুই ভাবে আসলে ইনকর্পোরেট করতে পারি, একটা হচ্ছে ডিক্লারেটিভ আর একটা হচ্ছে প্রসিডিউরাল। তো ডিক্লারেটিভের ভিতরে যেটা আমরা বলতেছি যে এই যে টেল ফাংশনটাকে ব্যবহার করে আমরা এই নলেজ বেসটাকে যেটা তৈরি করলাম সেটা হচ্ছে ডিক্লারেটিভ। আর প্রসিডিউরাল যেটা আর কি, আসলে বেসিক্যালি আমরা এখানে টেল ফাংশনটা ব্যবহার করছি না, রেদার আমরা করতেছি কি, সেন্সর থেকে যে ইনফরমেশনটা পাচ্ছি এই ইনফরমেশনটাকে আসলে ডিরেক্টলি আমি কোডের ভিতরে আসলে এনকোড করতেছি। আমি এর পরে একটু যাই। এখানে আমরা একটা মানে একটা আর্টিফিশিয়াল একটা গেম এখানে আমরা বর্ণনা করি, যেটাকে আমরা বলি ওয়ান পাসওয়ার্ড। সবাই আসো তো এই ইয়ার সামনে, কম্পিউটারের স্ক্রিনের সামনে আসো সবাই, তাই না? জি স্যার। জি স্যার। আমি গতদিন একটা তোমাদেরকে তো ভাইবা নিছিলাম, আর তোমার 205 একটা ভাইবা নিছিলাম। হ্যাঁ, তোমরা তো মার্ক পাইছো তাই না ভাইবার? জি স্যার। তো দুইটা কোর্সে ধরে অ্যারাউন্ড আমি 60 জনের মতো ভাইবা নিছি, 60-65 জনের মতো। তো একজন স্টুডেন্ট আমার কাছে ইয়ে করছে আর কি, সরি আমি নাম বলছি না, যেহেতু নামটা না বলার সঙ্গত কারণ হচ্ছে যে কাউকে আমি হার্ট করতে চাই না এবং আইডেন্টিফাই করতে চাই না, এই জন্য আমি দুইটা ক্লাসকে মিক্স করে দিলাম, যে 205 এবং 409 এর মধ্যে একজন স্টুডেন্ট আমাকে ইমেইল করছে, কিন্তু ওই স্টুডেন্ট ছাড়া এই কথাটা আমার আর কেউ বুঝতে পারার কথা না। তো সে একটা অনেক মানে কম একটা নাম্বার পাইছে ভাইভাতে।
তো পরে আমাকে ইমেল করছে যে স্যার আপনি একটু রেকর্ডিংটা খুব সুন্দরভাবে সে লিখছে যে স্যার আপনি একটু রেকর্ডিংটা দেখেন স্যার। আমি তো মোটামুটি স্যার 4টা প্রশ্ন জিজ্ঞেস করছিলেন, 4টা প্রশ্নেরই অ্যান্সার দিছি, শুধু শেষের প্রশ্নটা একটু অ্যান্সার আমার ইয়াদ দিতে পারিনি মনে হচ্ছে, তো নাম্বার তো অনেক কম। তো স্পেসিফিক্যালি আমার আসলে ওই স্টুডেন্টের যেহেতু সবচেয়ে কম নাম্বার, ওই নাম্বারটা দেওয়া তো আসলে খুব কঠিন কাজ একটা। বেশি নাম্বারটা দেওয়া সবচেয়ে সহজ। ইউ ডোন্ট রিকোয়ার টু থিঙ্ক এনিথিং, ইউ জাস্ট গিভ ইট। যখনই কম নাম্বার দিতে হয় তখন অনেক চারিপাশে অনেক চিন্তা করতে হয়। তো আমি তখন তারে বললাম, পরে আমি তারে বললাম যে আসলে তুমি যে উত্তরগুলি দিছো সবগুলি আসলে রং ছিল। ভাইবা বোর্ডে এটা আসলে সবসময় ডিসকারেজ করা হয় যে তুমি রং অ্যান্সারটাকে তোমাকে রং হিসাবে ওইখানে না বলা। তারপরও আমি ভাইভাতে যেহেতু এই কনফিউশনটা অনেক সময় অ্যারাইজ করে, আমি কিছু কিছু সময় তোমরা দেখছো কিনা জানি না, অনেকে কিন্তু অনেকের সাথে আমি উত্তরগুলি তখন শেয়ার করছি যে তোমার উত্তরটা কিন্তু এরকম হওয়া উচিত ছিল, তাই না? জি স্যার। হ্যাঁ, এইটা কারণ হচ্ছে যে তুমি যাতে বুঝতে পারো যে আসলে তুমি ইন লাইনে উত্তরগুলি দাও না, হয়নি, বা উত্তরগুলি এরকম হবে। তো আমাদের দিক থেকে কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই। আমি এমনিতে আসলে এই পড়াশোনার এই কাজকর্মগুলি ছাড়া অন্যান্য জায়গাতে আমার এঙ্গেজমেন্ট, মানে তুমি ধরতে পারো যে আমার টোটাল টাইমের মধ্যে আমি হয়তো 5% সময় অন্য কাজে ব্যয় করি, আর বাকি 95% টাইমই আমি আসলে পড়াশোনা রিলেটেড জিনিসগুলিতে ব্যবহার করি। একটা বড় পার্ট হচ্ছে ধরো এই বিশ্ববিদ্যালয়ে পড়ানো, আর একটা পার্ট হচ্ছে যে সরকারের বড় বড় যে আইসিটি প্রজেক্ট আছে সেইখানে গভর্নমেন্টকে অ্যাসিস্ট করা। তো বছরে ধরো কমের পক্ষে 1000 থেকে 1500 কোটি টাকার কাজের ভিতরে আমার ইনভলভমেন্ট থাকে। তো বাংলাদেশের জন্য এটা কিন্তু অনেক বড় একটা ইয়ে, তাই না? স্যার তো এইটাতে ধরো আমার যে এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে আমি কিন্তু এই এক্সপেরিয়েন্স গুলি ডিরেক্টলি আমি যে কোর্সগুলি পড়াই, রিলেভেন্ট কোর্সগুলি, বা যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াই, অ্যালগরিদম পড়াই, আমি ডিরেক্টলি কিন্তু ওই এক্সাম্পল গুলি একদম রিয়েল লাইফের এক্সাম্পল সরাসরি ক্লাসে নিয়ে আসি। স্যার মাঝে মধ্যে ভয়েসটা লো হয়ে যেতেছে স্যার অনেক। এইটা হয়তো কোনো কারণে ভাই ওই ইয়ার সমস্যা আর কি, যে ট্রান্সমিশনের সমস্যা। আমার এখান থেকে আমি কিন্তু তোমাদের ভয়েস গুলি পাচ্ছি, হয়তো কোনো কারণে আমার গলার ভয়েস একটু নিচে নেমে যেতে পারে, সেটাও হতে পারে, বাট সিস্টেম ইজ কোয়াইট স্টেবল আর কি। আমার এখানে একটা ইন্ডিকেটর আছে আর কি, আমার সিস্টেমটা আনস্টেবল হলে আমি দেখতে পারি আসলে। এখন কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার স্যার। তো যেই কারণে আমি বলছি যে তুমি প্রত্যেকটা জায়গাতে তুমি এই এক্সাম্পল গুলি খুব ক্লিয়ারলি বোঝা যে কি বলতেছে প্রবলেমটা এবং কি সলিউশন চাইতেছে। এটা যদি বোঝা যায় যে প্রবলেমটা কি বলে আর সলিউশনটা কি, এক্সপেক্টেড সলিউশনটা কি, এই দুইটা জিনিস যদি ক্লিয়ারলি আইডেন্টিফাই করা যায়, তাহলে মাঝখানের যে কাজ, যে এই সলিউশনটা কিভাবে অ্যাচিভ করা, এটা খুঁজে টুজে বের করাটা তত কঠিন অনেক সময় হয় না। কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি কঠিন হয়, তবে মোস্ট অফ দ্য কেসেস ওই কাজটা কিন্তু সহজ হয়। কিন্তু এই দুইটা জায়গা ক্লিয়ারলি আসলে আইডেন্টিফাই করা যে আমার প্রবলেমটা কি আর প্রবলেমের সলিউশনটা কি। এইখানে আমরা এই ওয়ান পাস ওয়ার্ল্ড, এটা একটা আর্টিফিশিয়াল গেম। এখানে দেখো বিভিন্ন মানে সিম্বল দেওয়া আছে, এখানে পিট দেওয়া আছে, তাই না? পিট লেখা দেখছো? জি স্যার। এইখানে ব্রিজ দেওয়া আছে, তাই না? ব্রিজ লেখা আছে না? এখানে লেখা আছে স্টেন্স, দেখছো? স্টেন্স লেখাটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে স্যার। এইখানে কি গোল্ড আছে না?
দেখায় গোল্ডের উপরে দেখো কিছু উজ্জ্বল মানে সূর্যের মতো কিছু জিনিস বের হচ্ছে, তাই না? জি স্যার। আবার এখানে স্ট্যান্সও লেখা আছে, আবার এখানে ব্রিজও আছে, তাই না? জি স্যার। আবার এখানে একটা ধরো কার্টনের মতো একটা ছবি দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখন আমি মোটামুটি তোমার এই ছবিটার জিনিসগুলি তোমাকে বললাম, এখন তোমাকে আসলে মূল ওয়াম্পাস ওয়ার্ল্ডের এইটা ডেসক্রিপশনটা বলি। একটা মনে করো কেইভ আছে, একটা গুহা আছে, এই গুহার ভিতরে একটা গোল্ডের একটা তোমার খনি আছে। এখন আমাদের অবজেক্টিভ হচ্ছে আসলে এই গুহার ভিতর থেকে আসলে গোল্ডকে কালেক্ট করা, কিন্তু এই গুহার ভিতরে যেখানে গোল্ড আছে তার আশেপাশে এবং টানেলের মধ্যে, যে টানেল দিয়ে আমি গুহাতে যাচ্ছি, তোমরা কি এটা চিন্তা করতে পারতেছো যে একটা টানেল দিয়ে তুমি গুহার মধ্যে যাচ্ছ? ক্যান ইউ ইমাজিন ইট? জি স্যার। ওকে, তো ধরো তুমি টানেল দিয়ে হাঁটা শুরু করলা, কিন্তু তুমি খুব সতর্ক দৃষ্টি আছে এখানে যে আশেপাশে কোনো কিছু তোমাকে এসে আক্রমণ করে কিনা, কারণ তো কেইভে যখন যায় মানুষ গুহাতে, তোমরা বিভিন্ন মুভিতে হয়তো দেখেছো অন্ধকার থাকে, তাই না? স্যার স্যার। এখন স্যার বলো। স্যার আমার ফোনে চার্জ নাই তো স্যার, আমার কারেন্ট নাই স্যার। স্যার চার্জ শেষ হয়ে স্যার, আমি কি লিভ নিতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি, স্যার। এখন এই যে এর ভিতরে যে তোমার একটা ইনসেক্ট আছে, যে ইনসেক্টটার নাম হচ্ছে আসলে ওয়াম্পাস। এই যে কার্টুনটাতে এটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেই ওয়াম্পাস। এখন তোমার অবজেক্টিভ হচ্ছে যে এটা হচ্ছে একটা হিউম্যান, তার অবজেক্টিভ হচ্ছে আসলে এখান থেকে গোল্ডটাকে কালেক্ট করা, কিন্তু সে যদি ওয়াম্পাসের কাছে যায় আর কি, তার মানে এই গ্রিড নাম্বার 3 তে যদি যায়, দেখা যাচ্ছে ওয়াম্পাসটা যেখানে, এই জায়গায় যদি সে যায় তাহলে আসলে তাকে আসলে ওয়াম্পাসটা খেয়ে ফেলবে। এটা একটা গেম না? জি স্যার। আচ্ছা, কিউটা দেওয়া আছে এরকম ধরো, আর এই গুহাতে যাওয়ার জন্য বেশ কিছু জায়গায় গর্ত আছে, পিট আছে। গর্তের ভিতরে পা পড়লেও তুমি আসলে নিচে চলে যাবে, তুমি আর গোল্ড টোল কালেক্ট করার দূরের কথা, তুমি একদম মনে করো যে 1000 ফিট নিচে তুমি একদম সাগরে পড়ে যাবা। পিট আছে কিনা, কোনো জায়গায় এরকম গর্ত আছে কিনা এটা তুমি বুঝতে পারতেছো তার আগের পিট যেখানে আছে তার আশেপাশের গ্রিড গুলিতে ব্রিজ থাকবে। ব্রিজ থাকার মানে হচ্ছে তারপরে আসলে পিট আছে। যেমন দেখো এখানে এই তোমার এই গ্রিডটাকে আমি বলতে পারি 1 3, তাই না? 1 নাম্বার রো 3 নাম্বার কলাম বলতে পারি না এটা? জি স্যার। জি স্যার। তাহলে 1 3 তে একটা পিট আছে, তার নেইবার কি 1 4 না? জি স্যার। 1 4 1 নেইবার কি 1 2 না? জি স্যার। Sorry, তার নেইবার কি 2 3 না? ইয়েস স্যার। তাহলে এই 3 জায়গায় ব্রিজ আছে, তার মানে এই জায়গাতে আসলে একটা পিট অবশ্যই আছে। যেখানে গোল্ড আছে সেটা বোঝার উপায় হচ্ছে যে গোল্ড যেখানে আছে সেখান থেকে আসলে একটা উজ্জ্বল আভা, একটা গ্লিটারিং মানে জলজল করে এরকম একটা তুমি দৃশ্য তুমি দেখতে পারবা যেখানে গোল্ড আছে। এটা একটা তোমার ইন্ডিকেশন তুমি পাবা। যেখানে ওয়াম্পাসটা আছে তার মানে যেখানে ইনসেক্টটা আছে, এটা বোঝার উপায় কি, ইনসেক্টটা যেখানে আছে তার আশেপাশের গ্রিডের ভিতরে তুমি গেলে তুমি একটা ব্যাড স্মেল পাবা, যেটা দিয়ে তুমি বুঝতে পারবা যে এইখানে আসলে ওয়াম্পাস আছে। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার।
তাহলে দেখো তো এখানে এই তিনটা জিনিস থাকা যৌক্তিক কিনা। স্টেন্স আছে, তার মানে তার পাশে যেহেতু ওয়াম পাস আছে, ব্যাড স্মেল থাকবে না। জি স্যার। এখানে পিট আছে, তাহলে তার পাশে ব্রিজ থাকবে না। ইয়েস স্যার। জি স্যার। গোল্ড থাকলে সেটার একটা উজ্জ্বল আভা থাকবে না। জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে কি প্রবলেমটা বোঝা গেছে? স্যার। এইখানে আমাদের দেখো অ্যাকশন যেগুলি আমি নিতে পারবো, লেফট টার্ন করতে পারবো, রাইট টার্ন করতে পারবো, ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারবো, গ্র্যাব করতে পারবো, রিলিজ করতে পারবো, আর ইনসেক্টটাকে শুট করতে পারবো। কথা বোঝা গেছে? গ্র্যাব করা মানে কি তুমি গোলটাকে আসলে আরোহণ করা, কালেক্ট করা, তাই না? জি স্যার। তোমরা দেখছো না এই যে বিভিন্ন জায়গায় ক্রেন দিয়ে যে মালামাল তোলে, প্রথম তো ক্রেন এটা গ্র্যাব করে, তাই না? জি স্যার। এই তোমাদের ইউনিভার্সিটির সামনেই তো আছে অনেক ক্রেন। তারপরে কি সে একসময় রিলিজ করে না? জি স্যার। আমি তোমাদেরকে অনুরোধ করবো যে পড়ানোর সময় সাথে সাথে তুমি তোমার চারিপাশে লক্ষ্য করবা যে এই জিনিসগুলি কি আসলে কোনো যন্ত্রের মধ্যে কি সম্ভব কিনা। তাহলে গ্র্যাবিং ও সম্ভব, রিলিজিং ও সম্ভব, তাই না? কি বলো? জি স্যার। ক্রেনটা সামনে মুভ করতে পারে না, ফরওয়ার্ড মুভ করতে পারে না। জি স্যার। জি স্যার, পারে স্যার। ডানে মুভ করতে পারে তো? মানে ডানে বামে উপরে নিচে সবই পারে, ঠিক আছে? ইনশাআল্লাহ ইউনিভার্সিটি খুললেই দেখবা। জি স্যার। খালি একটা জিনিস এখানে এই ক্রেনটার মধ্যে নাই, সেটা হচ্ছে সে শুট করতে পারে না আসলে। এছাড়া কিন্তু বাকি তুমি যা দেখছো সব জিনিস কিন্তু এর মধ্যে আছে। দেখো তোমার দেখা একটা যন্ত্র আমি বলে দিলাম। কথা ক্লিয়ার? জি স্যার। স্যার। ক্লিয়ার স্যার। ওকে। তো এই যন্ত্রের মধ্যে আসলে বেসিক্যালি আমাদের সেন্সর হিসেবে যেটা থাকবে, সে যাতে ব্রিজটা আইডেন্টিফাই করতে পারে, সে যাতে গ্লিটারিং উজ্জ্বল যে আভা মানে তোমার গোল্ড যেরকম জলমল করতেছে সেটা যাতে সে বুঝতে পারে, ব্যাড স্মেলটাকে যাতে সে পারসিভ করতে পারে। তাহলে সেন্সর হতে হবে এরকম। কথা ক্লিয়ার? জি স্যার। আমরা এখন দেখব যে এইটা নলেজ বেস এবং তার জন্য ইনফারেন্স ইঞ্জিনটা কিভাবে তৈরি করা যায়। এই এক্সাম্পলটা দিয়ে আসলে আমরা আমাদের যে লজিক্যাল এজেন্ট আছে এই এজেন্টটাকে আমরা পরিপূর্ণভাবে কভার করব। তুমি যদি আন্ডারস্ট্যান্ডিং তুমি এটা না চিন্তা করো, না বোঝার চেষ্টা করো, তাহলে ভাইভাতে কিন্তু অ্যাগেইন ভাইভা এবং তোমার অ্যাসাইনমেন্ট কোনোটাই কিন্তু তুমি করতে পারবে না। এবং ভাইভাতে তুমি বলতে না পারলে ডেফিনেটলি আই উইল নট গিভ ইউ এনি মার্ক ইন দ্য অ্যাসাইনমেন্ট। কারণ অ্যাসাইনমেন্টের জিনিসগুলো অনেক কঠিন থাকে আর ভাইভাতে থাকে একদম বেসিক প্রশ্ন। আমি কিন্তু পুরো উল্টা করছি। অ্যাসাইনমেন্টটা থাকে আমার একটু ডিফিকাল্ট, কিন্তু ভাইভাতে আমি বেসিক প্রশ্নগুলি করি। যে বেসিক প্রশ্ন পারে না সে অ্যাসাইনমেন্ট করে কি করে? তাও যে যোগ বিয়োগ পারে না সে কি সরল অঙ্ক করতে পারবে? না স্যার। না স্যার। এইখানে আমরা এই ওয়ান পাস ওয়ার্ল্ডকে আমরা আমাদের চ্যাপ্টার 2 তে আমরা এনভায়রনমেন্টের কিছু ক্যারেক্টারিস্টিক্স বলছিলাম। এটা অবজারভেবল কিনা, এটা ডিটারমিনিস্টিক কিনা, এটা এপিসোডিক কিনা, এটা স্ট্যাটিক কিনা, এটা ডিসক্রিট কিনা, এটা সিঙ্গেল এজেন্ট কিনা, এগুলি আমরা ইয়ে করছিলাম। আমরা বলতেছি এটা অবজারভেবল কিন্তু পার্শিয়াল। কেন পার্শিয়াল বলছি দেখো, আমাদের এই জায়গায় যে এজেন্ট, এই যে 1 নাম্বার 1 সেলের ভিতরে যে এজেন্ট আছে এইটা আসলে বেসিক্যালি এজেন্ট। সে মুভ করতে পারে, বাকি কেউ এখানে মুভ করতে পারে না।
কিন্তু তার সেন্সরের ক্যাপাসিটি হচ্ছে আসলে বেসিক্যালি সে শুধুমাত্র তার নেইবার গুলিকে দেখতে পারে, নেইবারের বাইরে সে দেখতে পারে না। যেমন এখন এজেন্টটা কোন জায়গাতে আছে, কত নাম্বার সেলে আছে, 1-1-এ, তাই না? জি স্যার। জি স্যার। সে কিন্তু এই যে 3-1-এ যে ওয়াম পাস আছে এটা কিন্তু সে দেখতে পারে না। তার সেন্সরের ক্যাপাসিটি হচ্ছে আসলে সে শুধু নেইবারকে দেখতে পারে, তার পাশের সেলগুলিকে সে দেখতে পারে। তুমি যে গাড়িতে যে ড্রাইভার সাহেব বসা থাকে, ড্রাইভার সাহেব কি 1 মাইল দূরেও দেখতে পারে? না স্যার। না স্যার। সুতরাং তোমাকে রিয়েলিটিও চিন্তা করতে হবে। তুমি যখন অ্যালগরিদম ডিভাইস করবা, তুমি যখন কোনো একটা জিনিসের সলিউশন সম্পর্কে চিন্তা করবা, ইউ মাস্ট হ্যাভ দ্য প্র্যাকটিক্যাল নলেজ অ্যাবাউট ইট। তুমি যখন ক্যামেরার লেন্স ঘুরাও, ক্যামেরা থেকে যত দূরে ইচ্ছা ছবি তোলা যায়? কি পারা যায়? না স্যার। না স্যার। ক্যামেরার লেন্সের একটা ইয়ে আছে না, রেঞ্জ আছে না? জি স্যার, নির্দিষ্ট রেঞ্জ আছে। ক্যামেরাটা কিন্তু ওই যে তুমি যে ক্যামেরা দেখতেছো এটা কিন্তু সেন্সর, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তারপরে যে তুমি যে ছবিটা তুলতেছো, ক্লিক করতেছো, এটা কিন্তু অ্যাকশন, ওইটা অ্যাকচুয়েটর। জি স্যার। আর ছবিটা দেখে টেকে তুমি যে চিন্তা করতেছো যে এই ছবিটাই, এই শটটাই নেওয়া যায়, এটা হচ্ছে প্রসেসিং। তো সুতরাং বোঝার জন্য আসলে খুব মানে দূরে তোমার কিন্তু যেতে হয় না, কিন্তু তোমার দরকার হচ্ছে যে তুমি তোমার রিয়েলিটিতে স্যাররা ক্লাসে যেগুলি পড়ান ওই জিনিসগুলি তুমি রিয়েলের সাথে ম্যাপ করা। এখন রিয়েলের সাথে ম্যাপ না করে তুমি যদি ওই মানে ওই বাসার ভিতর সবাই বসে গল্প করতেছে, তুমি ওইখানে বসে ক্লাস শুনতেছো স্যারের, বা তুমি রাস্তায় যেতেছো ওইখান থেকে হাঁটতে হাঁটতে ক্লাস করতেছো, তোমার কাছে জ্ঞান কি এত সহজে আসবে যে রাস্তায় গেলে পকেটে ঝালমুড়ির মতো 2 টাকা দিলে জ্ঞান চলে আসবে? ওইখান থেকে আসলে আমরা বলতেছি যে অবজারভেবলের ক্ষেত্রে বলতেছি পার্শিয়াল। কথা বুঝতে পারছো? জি স্যার। ডিটারমিনিস্টিকটা বলতেছি যে আউটকামটা নির্দিষ্ট। আমি জানি যে পিটের মধ্যে পড়লে আমি নিচে চলে যাবো, এটা ডিফাইন। এপিসোডিকের ক্ষেত্রে বলতেছি নো, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। কেন সিকোয়েন্সিয়াল বলতেছি দেখো, তুমি যদি এইখান থেকে গোলটাকে গ্র্যাব করতে চাও কিভাবে তুমি যেতে পারো, দেখো তুমি 1-1-এ আছে, 1-1 থেকে 1-2-তে যাবা, ঠিক আছে? জি স্যার। 1-2-র পরে যাবা তুমি 2-2-তে, ঠিক আছে? হ্যালো, জি স্যার। 2-2-তে যাওয়ার পরে দেখো জি তোমার স্যার। কাছে 3টা অপশন আছে। তুমি বামে যাইতে পারো, ডানে যাইতে পারো, সোজা যাইতে পারো। তো তুমি কোথায় যাবা? স্যার 3-2 তে স্যার। 3-2-তে যাবা। আমি কিন্তু আগেই বলে দিছি আমার ডেফিনিশনের ভিতরে যে ওয়াম পাসটা স্ট্যাটিক, সে নড়াচড়া করতে পারে না, শুধুমাত্র নড়াচড়া করতে পারে কে? এজেন্ট। আর বাকি সবকিছু হচ্ছে নন মুভেবল। কালকে মনে হয় তোমরা দেখছো যে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেনের টিমে আমাদের সাউথ এশিয়া থেকে যারা ক্লাসে নয়জি প্লেসে থাকবা থেকে ক্লাস করবা, এরপরে স্ট্রেট তাকে আমি আমার ক্লাসরুম থেকে রিমুভ করে দিব, তুমি আর ঢুকতে পারবা না। তো আমাদের তোমরা মানে দেখেছো আর কি যে আমাদের প্রেসিডেন্ট ইলেক্ট অফ আমেরিকা, ওনার হোয়াইট হাউসে ওনার আইসিটি টিমের
একজন সাউথ এশিয়ার একজনকে নিয়েছে, উনি কি এটা কি তুমি দেখছো তোমরা পত্রিকাতে? জি স্যার, কালকে দেখেছি। আমি যে তোমাদেরকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে দেখো, এবং সাউথ এশিয়ার ভিতরে একটা ট্রাভেল প্রোন রিজন হচ্ছে কাশ্মীর, তাই না? জি স্যার। মানুষের মেধা এবং যোগ্যতা কিন্তু মানুষকে আটকাইতে পারে না। এখন তোমরা অনেকে এটা ভাবো যে স্যার আমি গ্রিন বিশ্ববিদ্যালয়ে পড়ি, স্যার আপনি এত মানে আমাদেরকে এত মানে হাই অ্যাম্বিশনের কথা বলেন, কিভাবে সম্ভব? তো আমি তোমাদের ক্লাসে আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে আমাদের সাউথ এশিয়া থেকেই দুইটা টেকনোলজি জায়ান্ট, একটা হচ্ছে গুগল আর একটা হচ্ছে মাইক্রোসফট। এই দুইজনের সিইও কিন্তু সাউথ এশিয়া থেকে। আমরা আশা করি যে ডেফিনেটলি ইনশাআল্লাহ একসময় বাংলাদেশ থেকেও হবে। তো বাকি জিনিস আমার মনে হয় যে একদম পানির মতো ক্লিয়ার হওয়া উচিত। স্ট্যাটিক ইয়েস, কারণ কি ওয়াম্পাস এবং পিট ডাজ নট মুভ। এপিসোডিক কেন বললাম না, এপিসোডিকে কেন নো বললাম? দেখো তুমি এইখান থেকে শুরু করলে একবারে কিন্তু তুমি গোলটাকে কালেক্ট করতে পারো না, তোমার দুইটা তিনটা স্টেপ লাগবে গোলটা কালেক্ট করতে, তাই না? কি বলো? জি স্যার। হ্যাঁ, এই জন্য জি স্যার। এটা সিকোয়েন্সিয়াল, একটার পর একটা। প্রথমে যাবা 1 2 তে, তারপরে যাবা 2 2 তে, তারপরে যাবা 3 2 তে। এখানে আমরা যেতে পারি, তাই না? এখানে দেখিয়েছি। এখানে বিভিন্ন সিচুয়েশনের কথা বলা আছে যে যখন তুমি 1 2 তে থাকো, দেখো 1 2 মানে কি এই জায়গা না? জি স্যার। জি স্যার। এইখানে থাকলে পিঠটা কোন কোন জায়গায় থাকার সম্ভাবনা আছে দেখো দেখি। 2 2 তেও থাকতে পারে, 1 3 তেও থাকতে পারে, তাই না? জি স্যার। জি স্যার। সবাই কি একমত? জি স্যার। তাহলে কিন্তু তোমাকে ব্যাক করে আবার 1 1 এ চলে আসতে হবে, কারণ তুমি এইখানেও যেতে পারবে না, কারণ তুমি তো জানো না এইখানে আছে না এখানে আছে। কথা কি আমি বুঝাইতে পারলাম? জি স্যার। ব্রিজ পর্যন্ত যাইতে পারবা, কিন্তু ব্রিজের পরেই কিন্তু তুমি আর কিন্তু মুভ করতে পারবে না। এখন তুমি চোখে দেখে দেখতেছো যে 2 2 টা ফাঁকা, কিন্তু তুমি যদি লজিক অ্যাপ্লাই করো তাহলে 1 3 তেও পিট থাকতে পারে, 2 3 তেও 2 2 তেও পিট থাকতে পারে, তাই নয় কি? জি জি স্যার। স্যার। তাহলে তুমি এইখান থেকে যদি এইখানে মুভ করো তাহলে তোমাকে ব্যাক করে আবার এখানে আসতে হবে, তাহলে এই দিক দিয়ে তুমি যাইতেই পারবে না, এটা বাদ। এখন তুমি সামনে গেলে দেখলে যে এখানে স্টেজ, তাই তো? জি স্যার। স্টেজ থাকার মানে কি 3 1 এ থাকতে পারে, অথবা কোথায় থাকতে পারে 2 2 তে থাকতে পারে, তাই না? জি স্যার। তুমি কিন্তু জানো না যে কোথায় আছো। এখন বলো তো, এখন তুমি যখন আবার এখন কিন্তু তোমার আবার ব্যাক করতে হবে, কারণ তুমি তো এই মানে 3 1 ও যেতে পারবে না, 2 2 তেও যেতে পারবে না, পারবা? না স্যার। পারবা না। না স্যার, কারণ পিটার স্টেজ। একটু খেয়াল করো, যখন তুমি 2 1 এ আসছো এখানে কোনো ব্রিজ নাই, তার মানে কি এখানে পিট আছে? না স্যার। এখন কিন্তু তুমি নিশ্চিত হয়ে গেলা যে পিট আছে আসলে 1 3 তে, 2 2 তে কোনো পিট নাই, কারণ 2
2 তে পিট থাকলে কিন্তু এই 2-1 এ একটা ব্রিজ থাকতো, তাই না? জি স্যার। জি স্যার। এখন তুমি দেখো এই 2-1 থেকে কিন্তু তুমি ব্যাক করে 1-1 এ আসবা, 1-1 এ আইসা তুমি 1-2 তে যাবা, 1-2 থেকে 2-2 তে যাবা। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে বুঝতে পারছো কিভাবে লজিক অ্যাপ্লাই করতে হবে? তোমাকে কিন্তু আমি কোনো খালি তথ্যগুলি দিয়ে দিচ্ছি, তুমি কিন্তু ইনফার করতে পারলা। তুমি কিন্তু বলতে পারলা যে মানে আমরা কিন্তু বলতে পারলাম যে এখানে ব্রিজ, এখানে কোনো পিট নাই, কনফার্ম। আমরা কিন্তু ইনফারেন্স ব্যবহার করে আমরা কিন্তু বলে দিলাম যে এখানে তোমার নাই। এখন কিন্তু আমি গোল্ড কালেক্ট করে ফেলতে পারলাম। প্রথমে আমি এইদিকে মুভ করে ব্যাক করব এখানে, এইদিকে মুভ করে ব্যাক করব এখানে, তারপরে সোজা এখান থেকে আমি এখানে চলে যাব। এখন আর কোনো ব্যাক টেক নেই, সোজা আবার গোল্ড নিয়ে সোজা আবার আমার 1-1 এ চলে আসবো। কথা কি সবাই বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। দেখো আমি যখন 1-1 এ ছিলাম আমার জন্য দুইটা অপশন খোলা ছিল, ইদার 2-1 এ যেতে পারবো অথবা 1-2 তে যেতে পারবো, তাই না? জি স্যার। আমার মনে হয় যে আমার কাজ অনেক সহজ হয়ে গেছে এখন। সবাই যদি এটা বুঝতে পারো তাহলে খুব সহজ হয়ে গেছে। তো আমরা যখন আসলে নলেজ বেজে নলেজটাকে রাখি আমরা সেন্টেন্স হিসাবে, ঠিক আছে? তো আমরা ইংরেজিতেও কিন্তু সেন্টেন্স শব্দটা ব্যবহার করি, তাই না? জি স্যার। এই সেন্টেন্সটা লেখার জন্য কি আমার একটা গ্রামারের রোল ফলো করতে হয় না? জি স্যার। গ্রামারের রুল ফলো করে সেন্টেন্সটা লিখতে হয় এবং ওই সেন্টেন্সটার কিন্তু একটা মিনিংও থাকে, তাই না? জি স্যার, মিনিংফুল সেন্টেন্স। আমরা আসলে যখন কম্পিউটার সায়েন্সে যখন স্পেসিফিক্যালি যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা সেন্টেন্স বলি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু আমি নলেজ বেস ব্যবহার করি, ওইখানে নলেজ বেসটা সেন্টেন্স আকারে থাকে না, ওইখানে থাকে আসলে ভেরিয়েবলের ভিতর ডাটা দিয়ে দিই আর কিছু অপারেশনকে আমি ডিফাইন করে দিই, এইটার সাথে এটা যোগ করবো, এটা দিয়ে গুণ করবো, এটা ভাগ করবো, তাই করি না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে? জি স্যার। আমাদের যেহেতু নলেজ বেজে আমি সেন্টেন্স রাখবো, তাহলে এই সেন্টেন্সের ভিতরে সেন্টেন্সটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে সিনট্যাক্স, একটা হচ্ছে সিমান্টিক্স। সিনট্যাক্সটাকে তুমি ইকুইভ্যালেন্ট টু গ্রামার ধরতে পারো, বোঝা গেছে? সিনট্যাক্সটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু গ্রামার, কি নিয়ম কারণ আছে এটাকে প্রকাশ করার জন্য। আর সিমান্টিকটা হচ্ছে ওই সেন্টেন্সের মিনিংটা কি, মিনিং অফ দ্য সেন্টেন্স। তো সুতরাং আমি যখন নলেজ বেসড এজেন্ট বলবো, নলেজ বলবো, যদি আমরা প্রশ্ন করি যে নলেজটাকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবা, তাহলে তোমার উত্তর হবে যে এটা সেন্টেন্স দিয়ে রিপ্রেজেন্ট করব। আর সেন্টেন্সটা লেখার জন্য আমাদের দুইটা জিনিসকে লক্ষ্য করতে হবে, একটা হচ্ছে সিমান্টিক্স, সিনট্যাক্স, আর একটা হচ্ছে সিমান্টিক্স। সিনট্যাক্সটা হচ্ছে ওই সেন্টেন্সটাকে লেখার জন্য যে রুলস এন্ড রেগুলেশন ফলো করা, এটা হচ্ছে সিনট্যাক্স। আর সিমান্টিক্স হচ্ছে আমি যে জিনিসটাকে মিন করতে চাচ্ছি ওই মিনিংটা আসলে এই সেন্টেন্স দিয়ে আসে কিনা। কথা কি আমি বোঝাতে পারলাম? জি স্যার, ক্লিয়ার। এখন আমাদের এখানে ধরো 50% থেকে 80% ছেলেই হয়তো সিনট্যাক্স সিমান্টিক্স শুনছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও শুনছে।
কিন্তু তুমি কিন্তু রিলেট করতে, আমি জিজ্ঞেস করলে হয়তো সবাই চুপি চুপি থাকতাম, এক দুইজন হয়তো বলতে পারতে পারো। তা আমরা যদি খুব দ্রুত এগুলিকে ধরো ওই আমি তো তোমরা মানে যখন অনলাইনে না অফলাইনে ক্লাসে ছাত্রদের বলতাম যে তোমরা অনেক কষ্ট টষ্ট করে, কেউ হয়তো বাসে, কেউ হয়তো গাড়িতে, কেউ হয়তো উবারে তুমি ক্লাসে আসো কষ্ট করে, এসে ক্লাসে যা পড়াশোনা করলা সব যাওয়ার সময় ইউনিভার্সিটির সামনে জালমুড়ি বিক্রি করতো না? जी জি सर স্যার খাইছো জালমুড়ি, খাইছো ইউনিভার্সিটির সামনে? जी सर खाई জি স্যার জালমুড়ি জি স্যার খাইছি স্যার জালমুড়ি, পুরীর দোকান, সিঙ্গারা, তাই না, চা। তা আমি ছাত্রদেরকে বলতাম যে জি স্যার তোমরা যে এত জ্ঞান গর্ব এখানে লেকচার শুনে যাও, শুনে যাওয়ার পরে ওই লেকচার গুলি সরাসরি ওই জালমুড়িওয়ালার কাছে আর ওই এই কি বলে চায়ের দোকানে সব রেখে যাও, যে মামা মানে অনেক লোড হয়ে গেছে, লোড গুলি একটু তোমার কাছে রিলিভ করে গেল। বাসায় থেকে যেইভাবে আসছিলা এখন ঠিক খালি ওইভাবেই ফেরত গেলা। তুমি যে ক্লাসে শুনলা মানে জালমুড়ি খাওয়াটা খারাপ না, বন্ধুদের সাথে একটু গল্প করো, ইউ নিড ইট, এটা তোমার দরকার আছে, আসলে পার্ট অফ দ্য এডুকেশন টু। তুমি তোমার বন্ধুদের সাথে গল্প করবা, আলোচনা করবা, গ্রুপ ডিসকাশন করবা, এভরিথিং ইজ ফাইন। মাঝে মাঝে হয়তো ফান করলাম, ফাইন, কিন্তু তোমার মূল অবজেক্টিভ হচ্ছে তো তোমার মানে নলেজ অ্যাকোয়ার করা। এইটা ছাড়া বাকি সবকিছু হইতেছে, কিন্তু ওই মূল জিনিসটা হচ্ছে না। তার মানে বিষয় হচ্ছে এটা যে তুমি সবকিছু শুকলা, তোমার তোমার অবজেক্টিভ হচ্ছে আটলান্টিক পার হওয়া সাঁতরিয়ে। আটলান্টিক সম্পর্কে তোমাদের জানা আছে কেউ? কত বড় এটা আটলান্টিক মহাসাগর? এটা প্লেনে পার হইতে প্রায় 8 ঘন্টার মতো সময় লাগে, 8 আওয়ার্স। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার এখন তুমি সারা জীবন সবকিছু করলে যে আমি আটলান্টিক পার হবো সাঁতরিয়ে, কিন্তু তুমি সাঁতার শিখা ছাড়া বাকি সব শিখছো। লাইফ জ্যাকেট নেওয়া নাই, অক্সিজেন নেওয়া নাই, অবস্থাটা কিন্তু এরকমই। তুমি পড়াশোনা ছাড়া বাকি সব জিনিস ফাইন। তো এখানে কিছু সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া আছে আর কি। x + 2 greater than equal to y, x2 + y greater than, এটা নট সেন্টেন্স, কারণ আমরা x2 এইভাবে আসলে ভেরিয়েবল ডিক্লেয়ার এখানে করি না আর কি। যদি এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে কিন্তু গ্রেটার দেন এর পরে আসলে কিছু থাকতে হবে, শুধু গ্রেটার দেন দিলে হবে না স্যার x + 2 greater than equal to 2, এটা একটা সেন্টেন্স। x + 2 greater than equal to y, এটাও একটা সেন্টেন্স। x + 2 greater than equal to y, এটাও সেন্টেন্স। তো এই সেন্টেন্স গুলি কখন ট্রু কখন ফলস এগুলি বের করা যাবে না? জি স্যার আমরা তোমাদের কাছে একটু অনুরোধ করছি, আমি একটা না দুইটা এক্সট্রা ক্লাস আমাকে নিতে হবে আর কি, বুঝতে পারছো? দুইটা এক্সট্রা ক্লাস নিতে হবে, কারণ আমাদের এই একদিন মনে হয় একটা ছুটি গেছে মাঝখানে, তাই না? বুধবারে, গত সপ্তাহে বুধবারে। জি স্যার। জি স্যার এক্সট্রা ক্লাস করতে তো এখন অসুবিধা থাকার কথা না, কারণ আমি তো বাসায় বসেই ক্লাস করছি। অসুবিধা আছে? মাত্র একজনে বললো না স্যার, বাকি 26-25 জন কি অবস্থা? না স্যার অন্যান্য ক্লাসে হ্যাঁ অন্যান্য ক্লাসের শিডিউলে না হলে স্যার করা যাবে স্যার। হ্যাঁ, শিডিউল তো আমরা কনফ্লিক্ট না করে দিব, শিডিউল তো কনফ্লিক্ট করবো না। শিডিউলের জন্য আর কি সমস্যা নেই, সমস্যা নেই স্যার, আপনি নিতে পারবেন।
আমি ওই এই তোমার এটা 2000 সম্ভবত 2013-তে আমি এই তোমার ভিজিটিং প্রফেসর হিসাবে 5টা ইউনিভার্সিটির একটা স্যান্ডউইচ প্রোগ্রামে গিয়েছিলাম আর কি, হ্যাঁ, জাপানে। তার ভিতরে একটা ছিল ইউনিভার্সিটি অফ টোকিও, একটা ছিল ইউনিভার্সিটি অফ নাগোয়া, একটা ছিল তোমার ইউনিভার্সিটি অফ ফুকুই, 3টা, একটা ছিল তোমার টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় অবশ্য, 4টা, আর একটা হচ্ছে সম্ভবত ইয়োকোহামা। মানে এখন তো আসলে আস্তে আস্তে মেমোরি লুজ করতেছি। এই 5টা ইউনিভার্সিটিতে আমার একটা স্যান্ডউইচ প্রোগ্রাম, খুব মানে অল্প সময়ের জন্য 2 মাসের একটা মানে তোমার শর্ট প্রোগ্রামে গিয়েছিলাম। তো আমার আর বেসিক্যালি তোমার জব ডেসক্রিপশন যেটা ছিল সেটা হচ্ছে মাস্টার্স এবং পিএইচডির স্টুডেন্টদেরকে এই যে এই জাতীয় সাবজেক্টগুলির বিষয়গুলি আমি তাদের সাথে আলোচনা করা। তো ইউনিভার্সিটি অফ টোকিও যেটা, এটা হচ্ছে এশিয়ার ভিতরে নাম্বার 1 ছিল তখন। আর ইউনিভার্সিটি অফ টোকিও থেকে তোমার 7 থেকে 8 জন নোবেল প্রাইজ পেয়েছে। সরি, আরেকটা ইউনিভার্সিটি ছিল নাগোয়া ইউনিভার্সিটি। তো আমি আমার ব্যক্তিগতভাবে যদি বলি আর কি, মানে ওই সমস্ত জায়গাতে মানে এইরকম একটা ক্লাসিফাইড জবের জন্য আসলে আমি কোনোভাবেই কম্পিটেন্ট না আর কি আসলে। তবে মানে ফরচুনেটলি হোক আর যে করে হোক, ওনারা আমাকে সিলেক্ট করছিল। বুঝতে পারছো? জি স্যার। স্যার ওখানে যারা স্টুডেন্ট ছিল সবাই কি জাপানিজ ছিল নাকি স্যার বিভিন্ন কান্ট্রির ছিল? সরি, আমি একটু 2-3 মিনিট একটু লিভ নিতে হয়েছিল। তো আমি যেটা বলছিলাম আর কি, তো যেহেতু ওই 5টা ইউনিভার্সিটির প্রোগ্রাম, তাহলে আমি তো আসলে 5 জায়গায় থাকতে পারবো না, থাকতে হবে এক জায়গায়, তাই না? জি স্যার। তো আমি যেখানে ছিলাম আসলে সেটা ছিলাম আমার যে ধরো আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ইউনিভার্সিটি অফ ফুকুই, এটা বেসিক্যালি আমাদের বুয়েটের মতো একটা স্পেশালাইজড ইউনিভার্সিটি তখন ছিল, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং। তাও ইঞ্জিনিয়ারিং এর 2-3টা তোমার ডিসিপ্লিন, খুব মানে বড় ইয়া না আর কি, বড় বিশ্ববিদ্যালয় না, 2-3টা স্পেশালাইজড ইয়া, যেমন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেক্ট, এরকম।
কিন্তু খুব স্পেশালাইজড ইউনিভার্সিটি ছিল আর কি। তো আমি ওই আমার ইউনিভার্সিটির এইখানেই আমি থাকতাম। আর ক্লাস নিতে আমি যেখানে যাইতাম মানে সবচেয়ে ফার্দেস্ট ডিস্টেন্স ছিল টোকিও ইউনিভার্সিটি এবং টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটি, যেটা আমার বাসস্থান থেকে 800 কিলোমিটার দূরে। বুঝতে পারছো? জি স্যার। স্যার এত দূরে? এবং আমার ক্লাস ছিল সকাল 9টায়। এবং আনফরচুনেটলি ওই সময়টা শীতকাল, টেম্পারেচার হচ্ছে মনে করো 1 ডিগ্রি 2 ডিগ্রি। টোকিওতে মানে তোমার স্নো বরফ পড়ে না, কিন্তু টোকিওর একটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওইখানে মানে এই উইন্টারে এত বাতাস থাকে এবং 1 ডিগ্রি 2 ডিগ্রি টেম্পারেচারের বাতাস মানে তোমার একদম মনে হবে হাত টাট তোমার সব মানে ব্যথা করে আর কি। ইনফ্যাক্ট তুমি যত মোটা জ্যাকেট ট্যাকেট পরে একদম ধরো খুব হাইলি সিকিউর হয়ে গেলেও এগুলি মোটামুটি খুব ভালো প্রোটেকশন না হলে ওইগুলি সব বেদ করে গিয়ে দেখবে যে তোমার হাড়টার সব ভেঙে মনে হচ্ছে যে হাড় আসলে ভেঙে গেছে আর কি, এরকম ব্যথা। তো আমি যেটা বলতেছি, যে কথাটা তোমার বলার জন্য ইয়ে করছিলাম, তা আমি ওই 9টার ক্লাসে আমি তো ধরো যেহেতু ডেফিনেটলি আমি শিক্ষকতা করি, আমার তো ডেফিনেটলি আমার রেসপন্সিবিলিটিটা মানে ছাত্র হিসেবে তোমাদের চেয়ে আসলে অনেক উপরে থাকা উচিত। ইট শুড বি। ছাত্রদের একটু দূরে দিক সেদিক হবে, এটা ন্যাচারাল। তা আমি মোটামুটি ধরো 8:50, 55, 51, 52 এইরকম সময়। জাপানে কিন্তু টাইমিংটা আবার খুব মানে ফ্যান্টাস্টিক। তুমি কোনো জায়গাতে গাড়ি টাড়ি তোমার 1 ঘন্টা 30 সেকেন্ডও লেট পাবো না, নো লেট, যদি কোনো সিভিয়ার অ্যাক্সিডেন্ট না হয়। আর নর্মালি ধরো সিভিয়ার অ্যাক্সিডেন্টটাও মানে খুব রেয়ার কেস, এইটা হয় না। সুতরাং আমি কমফোর্টেবল ওই ধরো ওই 800 কিলোমিটার ট্রাভেল করে আমি মানে ওইখানে এই ক্লাসগুলি ইয়েগুলি নিয়েছি ছাত্রদের সাথে। তা আমাকে যে জিনিসটা খুব মানে মানে খুব ইমপ্রেস করছে সেটা হলো, আমি তো ধরো যেহেতু এখান থেকে আমার এরকম একটা বড় বিশ্ববিদ্যালয় আমাকে অ্যাপয়েন্ট করছে, ডেফিনেটলি আমি এর চেয়ে অনেক বেশি কষ্ট করে হইলেও হয়তো ধরো কাজ করতাম, বা আমি তো সেই যদি আরেক অসুবিধা মনে করতাম তাহলে হয়তো আমি ধরো টোকিওতে থাকতাম। কিন্তু ফুকুইতে থাকার পিছনে একটা কারণ ছিল যে ওখানে বাঙালিরা ছিল অনেক, আমাদের আমার ছাত্ররা বেশ কিছু ছিল। তো ওইখানে ধরো ওই একটু গল্প টল্প করা, তারপরে খাবার দাবার, এই ফ্যাসিলিটিটা আমার জন্য খুব ভালো ছিল। তো ওই জন্য আমি এই ধরো আমার বাসা থেকেই আমি বাসার মতোই মনে করে এখানে ক্লাস নিছি। যে জিনিসটা আমাকে ইমপ্রেস করছে, আমি কোনোদিন কোনো ক্লাসে কোনো ছেলেদের আমি 1 মিনিট লেটে ক্লাসে ঢুকতে দেখিনি। ইনভেরিয়েবলি ধরো 8:59 বা 60, হয়তো 60 হইতে হইতে 5 জন ঢুকছে, কিন্তু 8:59 ভিতরেই সব ক্লাস তোমার একদম ফিল আপ। এবং ক্লাসগুলি এতটা পিনপন সাইলেন্ট, তুমি ওইখানে যদি আমার 5 ঘন্টা লেকচার দিতে বলে, আই উইল নট ফিল টায়ার্ড এট অল। এবং স্টুডেন্টরা এই মন্ত্রমুগ্ধের মতো তোমার কথা শুনতে থাকে এবং নোট নিতে থাকে এবং টিচারের সাথে কমিউনিকেট করে। তো জাপানিদের একটা জায়গাতে খুব স্ট্রেংথ আর একটা জায়গাতে খুব উইকনেস। স্ট্রেংথের ভিতরে একটা হচ্ছে এরা খুব কর্মনিষ্ঠা পরায়ণ এবং অনেস্ট। তোমরা জানো কিনা জানি না, হয়তো কেউ কেউ জানতে পারো, অনেকে হয়তো নাও জানতে পারো। জাপানে তোমার মানে অফিস যে তালা দেয় এই সংখ্যাটা খুব কম, আর তালা যদি দেয় তাহলে ওই দরজার উপরে চাবিটা ঝুলাই রেখে দেয়। তোমার যদি $10 মিলিয়ন একটা প্যাকেটও রাস্তায় পড়ে যায়, তুমি নিশ্চিত থাকবা যে কোনো বিদেশি যদি না যায় ওই রাস্তা দিয়ে, তাহলে তুমি তোমার এই $10 মিলিয়ন তোমার বাসায় পাবা। দেখবা যে একজন নিয়ে এসে তোমার এনে ওই ব্যাগ নিয়ে এসে দাঁড়ায় আছে।
কথাকে আমি বুঝাতে পারলাম? জি স্যার। আমি তোমাদেরকে আজকে এই স্টোরিটা বলার পিছনে কারণ হচ্ছে আমরা কিন্তু অনেকদিন ধরে অনলাইনে ক্লাস করছি, কিন্তু এখনো যদি আমরা খুব হট্টগোলের মধ্যে থাকি এবং ক্লাসগুলিকে আমরা ঠিক মতো ফলো না করি, তাহলে কিন্তু এটা খুব আনফরচুনেট আর কি। হ্যাঁ, প্রথম দিকে তো আমাদের কিছু সুবিধা অসুবিধা ছিল, একটু মেকিং অ্যারেঞ্জমেন্ট ওয়াজ লিটল বিট ডিফিকাল্ট, এই জাতীয় জিনিসপত্রগুলি ছিল। এখন কিন্তু ওরকম না। স্যার উইকনেসটা তো বললেন না স্যার, জাপানিজদের উইকনেস। আচ্ছা, উইকনেসটা হচ্ছে জাপানিরা আসলে নিজেদের কালচার এবং নিজেদের জাতি ছাড়া অন্যদেরকে আসলে অ্যাকসেপ্ট করতে চায় না। জাপানি এয়ারপোর্টে নামলে প্রথমে তোমার জিজ্ঞেস করবে যে কথাটা, যে আপনি কবে যাবেন। আচ্ছা, বুঝতে পারছো? তবে আমি যেটা মানে সরি আর কি, এটা তোমরা আবার অন্যভাবে নিও না, মানে আমার ফিলিংটা, আমি অনেকদিন ছিলাম ওইখানে। ধরো আমি বলবো যে আমি বাংলাদেশের চেয়ে মানে আমার যদিও এটা মানে মানে মাদারল্যান্ড আর কি, আমি খুব এনজয় করছি ওই জায়গাটায়। মানে লিভিংটা এতটা মানে কমফোর্ট আর কি। আমি ধরো তার 2/3 জাপান আমি ঘুরছি। বাংলাদেশে এত জায়গায় ঘুরার আমার সুযোগ হয়নি আসলে। গেছি আমি তো 10-15-20টা ডিস্ট্রিক্ট আমি ঘুরছি, কিন্তু ওইখানে আমি জাপানের প্রায় 2/3 জাপান আমি ঘুরছি, কিন্তু বাংলাদেশের 10টা সমান আমি। এত হোমোজেনিয়াস একটা দেশ, মানে আনবিলিভেবল। এটার কারণ একটাই, যে বিদেশি লোকরা এরা আসলে এন্টারটেইন করে না। রিসেন্টলি এরা এই যে এখন আর কি, এখন এরা বিদেশিদের জন্য অনেক সহজলভ্য করছে। যে এখন তুমি 5 বছর জাপানে থাকলে এখন তোমার জাপানের তোমার ওই পাসপোর্ট তোমাকে দিবে, কারণ এদের এখানে তোমার বয়স্ক লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে, আর ইয়াং এবং তোমার কি বলবো আর কি, ইয়াং বাচ্চারা এটা সংখ্যা অনেক কম। নিউবর্ন বেবির সংখ্যা অনেক কম, ফ্র্যাঙ্কলি স্পিকিং। ম্যারিড লোকের সংখ্যা অনেক কম। পিপল আর নট ইন্টারেস্টেড টু মেক এ ফ্যামিলি। স্যার ওনারা জাপানিজরা ইংলিশে প্রফিসিয়েন্সি কেমন স্যার? ইংলিশে প্রফেসরের জন্য ভালো না। জাপানে গেলে তোমাকে জাপানিজ ভাষাটা আসলে তখন রপ্ত করতে হবে, জাপানিজ ভাষা রপ্ত করতে হবে। তো সেটা সমস্যা নাই, এই কারণে বলছি আমেরিকানরা জাপানি ভাষা শিখে, আমেরিকানরা জাপানে কাজ করে জাপানি ভাষায়, সেই হিসাবে তো আমাদের জন্য এটা অসুবিধার কথা না। কারণ আমাদের তো ধরো অনেক ডিমান্ড আছে বাইরে কাজ করার, তাই না? আমাদের এখানে যেহেতু ধরো সব লোককে আমরা অ্যাকোমোডেট করা আমাদের জন্য একটু মানে আমি মনে করি না যে সবাইকে ইকুয়ালি অ্যাকোমোডেট করা সম্ভব। আমাদের জব মার্কেটটা এখনো এত বড় না, তাই নয় কি? জি স্যার। আমি ওইখানে যে জাপানে যে ওইখানে যে মানে এই যে 2000 আর তারপরেও আমি একবার গেলাম মনে হয়, লাস্ট গিয়েছি মনে হয় 2017-তে। এই যে 7-8 ঘন্টা কোনো প্লেনে বসে থাকতে হয়, তো আমার একটু ফিজিক্যাল কিছু কনস্ট্রেন্ট আছে, এই বসে থাকাটা এখন খুব ট্রাভেল। তো আমি তোমার কি বলে এই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটা ছেলেরে দেখলাম, যে ওইখানে ওই শহরে একটা তোমার আইটি ফার্মে চাকরি করে। আমি আসলে, তোমরা সবাই ম্যাচিউর স্টুডেন্ট, অ্যাডাল্ট স্টুডেন্ট, ম্যাচিউর, 10 সেমিস্টার ক্লাস করছো। ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পড়াইলে হয়তো ধরো তোমার আমি তোমাকে আরো ভিন্ন জিনিসগুলো, হয়তো অ্যাভিনিউ গুলো আমি তোমাকে এক্সপ্লোর করার কথা বলতে পারতাম। তবে এখন আমি যেটা তোমাদেরকে বলছি আর কি, যে তোমার সামনে যে 2 সেমিস্টার সময় আছে, তুমি এই 2 সেমিস্টার সময়কে তুমি মনে করো যে জীবনে প্রথম আমি এখনই শুরু করলাম। সুতরাং এই 4 বছরটাকে তুমি 2 সেমিস্টারের ভিতরে কনফাইন করে তুমি ওই পরিমাণ এফোর্ট তুমি দাও, তাহলে তুমি একটা সার্টেন একটা জিনিসকে অ্যাচিভ করবা। বাকি হয়তো জব মার্কেটে যে তোমাকে আরো 2-3 বছর আরো স্ট্রাগল করতে হবে, তাহলে নেক্সট 5 ইয়ার্স পরে ইনশাল্লাহ তুমি একটা খুব ভালো জায়গায় তুমি রিচ করতে পারবা। আর সবসময় যদি ফান মেকিং এ থাকো আর নট টেকিং দ্য ইম্পর্টেন্ট থিং সিরিয়াসলি, তাহলে কিন্তু পুরো জীবনটা আসলে সিরিয়াসলি তোমাকে আসলে সাফার করতে হবে। জি স্যার। বুঝতে পারছো?
তো আমার কথাগুলো একটু একটু হার্শ মনে হইতে পারে, কিন্তু এটা রিয়েলিটি আর কি। হ্যাঁ, আমি তোমার এই যে আরেকটা ইয়ার কথা বলি, আমি মনে হয় তখন বাংলাদেশিদের ভিতরে একদম প্রথম সিলেক্টেড ছিলাম। তখন আসলে এই সমস্ত জায়গাতে তখনও কেউ লোকজন যাওয়ার চিন্তা করে নাই। তা আমি হয়তো একটু ভিন্ন চিন্তা করে একটু যাওয়ার চিন্তা করেছিলাম। সিঙ্গাপুরে একটা ইউনিভার্সিটি আছে, নানিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, একটু পড়াশোনা এবং পড়াশোনা রিলেটেড জিনিসপত্রগুলি ইন্টারনেট ব্যবহার করে একটু ইয়ে করবা, এক্সপ্লোর করবা। খালি ফেসবুকে কানেক্টেড আর ফেসবুকে ইয়ে থাকলে কিন্তু লাভ নেই। তো এইটা সম্ভবত সনটা আমি যদি ভুল না করি, এইটা সম্ভবত 1996 বা এরকম একটা সময় হবে, 96, 98 বা এই জাতীয় একটা সময় হবে। নানিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তখন প্রথম খুলছে বাংলাদেশে, সিঙ্গাপুরে। তাহলে ধরো অ্যারাউন্ড 24-25 বছর নানিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা এনটিইউ বলে আর কি, এইটা খুলেছে। তখন বাংলাদেশ থেকে স্টুডেন্ট, পিএইচডি স্টুডেন্ট রিক্রুট করার জন্য আসছিল। তো ফরচুনেটলি হোক আনফরচুনেটলি হোক, আমি কিভাবে এটা ইয়ে করে আমি তখন অ্যাপ্লাই করে পরে অবশ্য যাই নাই, এনটিইউতে যাইনি, পরবর্তী সিঙ্গাপুরে যাইনি। তা আমি যখন এখন দেখি আর কি, এনটিইউকে দেখি, তা আমি খুব ভালো লাগে যে 25 বছর একটা বিশ্ববিদ্যালয় কোথায় গেছে, কিন্তু আমরা কিন্তু 25 বছরে তার 50 ভাগের 1 ভাগ অর্জন করতে পারিনি আমাদের বিশ্ববিদ্যালয় সহ। তো ঠিক আছে, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং সবাইকে এই রিকোয়েস্টটা করছি যে পড়াশোনার প্রতি আরো বেশি সময়, আরো বেশি শ্রম তোমাদেরকে দিতে হবে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে অনেক কথা বলি আর কি, তোমাদেরকে আন্ডারমাইন করার জন্য না, রেদার তোমাদেরকে একটু যদি এনকারেজ করতে পারি, তোমরা যদি কিছুটা রিয়েলিটিটা বুঝতে পারো আর কি। জি স্যার। ঠিক আছে, এবং আমি তোমাদেরকে আরেকটা ছোট্ট কথা বলে শেষ করছি। আমি যখন নাগোয়া ইউনিভার্সিটিতে যখন যাই, নাগোয়া ইউনিভার্সিটিতে যখন আমি করি, কাজ করি, ওই যে গ্রাজুয়েট স্টুডেন্টদের সাথে যখন কাজ করি নাগোয়াতে, খুব কম সময়, ধরো 2 মাসের মধ্যে এই 5টা বিশ্ববিদ্যালয়, আমার টাইমটা এত এফিশিয়েন্টলি আমাকে করতে হয়েছে আর কি, তোমাকে কি বলবো আর কি, যে পাস করতে হয়েছে এবং খুব প্রপার প্ল্যানিং করতে হয়েছে। তো নাগোয়া ইউনিভার্সিটিতে আমি একজন প্রফেসর আছে, তোমরা আজকে ইন্টারনেটে গিয়ে ওনার নাম হয়তো দেখতে পারবা, নাকামুরা, প্রফেসর নাকামুরা। হ্যাঁ, নামটা লিখে রাখো। লিখছো নামটা? জি স্যার। প্রফেসর নাকামুরা যিনি আছেন, তিনি 90-র দশকে ব্লু এলইডি নিয়ে কাজ করতেছিল। হ্যাঁ, লাইট ইমিটিং ডায়োড আছে না? লাইট ইমিটিং ডায়োডের ভিতরে আগে লাল, সবুজ এবং হলুদ ছিল, কিন্তু ব্লু ছিল না। তোমরা ওই স্টোরিটা ডেফিনেটলি জানো না, কারণ এই স্টোরিগুলি তো বলার ইয়েটা খুব কম। তো আমাদের বেসিক কালার হচ্ছে 4টা আর কি, ধরো রেড, গ্রিন, ইয়েলো আর ব্লু। এই 4টা কালারকে কম্বাইন করে পৃথিবীতে বাকি সব কালার তুমি তৈরি করতে পারবা। এই যে এখন এনার্জি সেভিং লাইট দেখতেছো না তুমি? জি স্যার। এই এনার্জি সেভিং লাইট কিন্তু 1980-র দশকে ছিল না, কারণ ব্লু এলইডির জন্ম তখন হয় নাই।
ব্লু এলইডি যখন ব্লু লাইটটা জেনারেট করা সম্ভব হয়েছে, তখনই আসলে এই যে তোমার এনার্জি সেভিং লাইটের যে মানে হোয়াইট কালার, এইটা বের করা সম্ভব হয়েছে। তো প্রফেসর নাকামুরা উনি এই নাগোয়া ইউনিভার্সিটিতে উনি এই ব্লু এলইডিটি নিয়ে তখন কাজ করতেছিল। তো আমি আবার এই সময় যদিও ধরো এটা আমার রিসার্চ এরিয়ার মধ্যে না, কিন্তু আমি খুব এনথুজিয়াস্টিক ছিলাম যে এরকম নতুন নতুন জিনিসপত্র যখন পাইতো আমি দেখতে যাইতাম, বা এগুলি যে সমস্ত ছাত্ররা এগুলি কাজ করতো তাদের লেকচার টেকচার শুনতাম। তখন আমি বললাম যে এই ভদ্রলোক ডেফিনেটলি একদিন নোবেল পাবে। পরে এই যে 2000-এর দিকে তুমি ইন্টারনেটে ওনার সাইটে গেলে দেখবে যে উনি নোবেল পুরস্কার পেয়েছে। এখন উনি আমেরিকাতে ওই যে ক্যালটেক একটা ইউনিভার্সিটি আছে, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, উনি ক্যালটেকের প্রফেসর সম্ভবত, প্রফেসর নাকামুরা। জাপানিরা কিন্তু এক ফোঁটা ইংরেজি কোনো বইপত্র পড়ে না, ইংরেজি বলেও না। আমি আসলে যে কথাটা তোমার বলতেছিলাম, কিন্তু কাজের প্রতি নিষ্ঠা, সততা এবং একাগ্রতা প্রতি বছরই তোমার ইনভেরিয়েবল একটা দুইটা বছর পর পরই দেখবা এদের এখান থেকে সায়েন্সে একটা নোবেল প্রাইজ পায়। সায়েন্সের কোর সাবজেক্টে ফিজিক্স অথবা কেমিস্ট্রি তারা নোবেল পুরস্কার একটা ব্যাপার। অথচ তাদের সাথে কথা বললে তুমি মনে করবা যে আসলে এরা তো কোনো জাতিই না। আমি তোমাদেরকে এই জন্য বিনীত অনুরোধ করছি যে তোমাদের সবার ভিতরে পটেনশিয়াল আছে, সবাই ভালো, কিন্তু এখন ভালোটার অ্যাপ্লিকেশন করতে হবে। তা আমি খুব ওই দিক দিয়ে খুব সৌভাগ্যবান যে জি ওনাদের স্যার। আমি ওই সময় থাকা অবস্থায় দুইজন লোককে ইয়ে করছি, ওনারা দুইজনই নোবেল প্রাইজ পেয়েছেন। একজন হচ্ছে প্রফেসর নাকামুরা আর একজন হচ্ছে প্রফেসর শিরাকাওয়া। প্রফেসর শিরাকাওয়া উনি ইনভেন্ট করছে যে তোমার প্লাস্টিকের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হইতে পারবে। পলিমার মানে প্লাস্টিক বলতে পলিমার আর কি, পিওর প্লাস্টিক না, পলিমারের বিদ্যুৎ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হইতে পারবে। তো এইটাকে ইনভেন্ট করার কারণে দেখো এখন প্লেনের ওয়েট হালকা হয়ে গেছে। আগে যেগুলো স্টিল বডি ছিল এগুলো এখন হালকা হয়ে গেছে। তো তোমাদের কিন্তু জানার এবং পড়ার কিন্তু অনেক কিছু বাকি আছে। আমি মনে হয় তোমাদেরকে খুব ক্ষুদ্র ধরো একদম একটা ড্রপ শুধু তোমাদেরকে বললাম। ফিজিক্যাল ক্লাস হলেও তো আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু অনলাইনে তো আসলে আমাদের সময়ের অনেক সংক্ষিপ্ততা থাকে এবং ক্লাস আমরা একটা জায়গায় আরেকটা নিতে গেলে ছাত্ররা বলে না স্যার আর এটা নিয়ে না স্যার, কিন্তু তুমি জানবা কোত্থেকে? আমি যে কথাগুলি বললাম এই কথাগুলি কি তুমি শুনছো এই পর্যন্ত কারো কাছ থেকে? না স্যার। না স্যার। না স্যার। তুমি কার কাছ থেকে শুনবা? আমরা যদি তোমাদেরকে না বলি তাহলে এই ইন্সপাইরেশনটা, এই তথ্যটা, এই জিনিসগুলো তুমি কোত্থেকে শুনবা? আর তোমার জানতে হবে তো এগুলি। ইউ হ্যাভ টু। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার। যে 23 তারিখের ভিডিওটা মানে আপলোড দেওয়া হয়নি। আচ্ছা দিয়ে দেবো।